তখন সন্ধে 6টা। দাদা, ও দাদা, আপনাদের তো আগে এখানে কখনো দেখিনি। কোথাও বেড়াতে এসেছেন নাকি? রাতুলদেরকে কথাটা বলে উঠল চায়ের দোকানদার। রাতুল, সৌমেন আর অজয় 3 বন্ধু এখন সেই চায়ের দোকানে বসে চা খাচ্ছে। হ্যাঁ, এখানে একজনের বাড়িতে বেড়াতে এসেছে আর কি, আমার বন্ধুর বাড়ি। আসল কথাটা আর সেই চায়ের দোকানদারকে বলল না রাতুল। ও আচ্ছা, তা আপনার বন্ধুর নাম কি আর থাকে কোথায়? আমার বন্ধুর নাম অতুল, ও আসলে থাকে উত্তরপাড়াতে। ও, উত্তরপাড়াতে? তা এখান থেকে বেরিয়ে সোজা গিয়ে দেখবেন অনেকগুলো ভ্যান রিক্সা দাঁড়িয়ে আছে। তাদের কাউকে বললে তারাই পৌঁছে দেবে উত্তরপাড়াতে। আচ্ছা। চায়ের কাপে চুমুক দিয়ে কথাটা বলল রাতুল। রাতুলের এই কথাটা চায়ের দোকানদার বিশ্বাস করেছে বলেই মনে হলো। আসলে রাতুল যে ঢপটা ভালোই দিতে পারে সেটা অজয় আর সৌমেন জানে। তার উপর এখানে আসার আগে এখানকার কিছু জায়গার নাম শুনে এসেছে সে। এখানে আসার রাতুলদের একটাই কারণ, এই বাহাদুরনগর স্টেশনে আজ রাতে তারা থাকবে। নদিয়া জেলায় অবস্থিত এই স্টেশনটা ভুতুড়ে স্টেশন হিসাবেই পরিচিত সকলের কাছে। বিকেল 5:45 ট্রেনটার পর এই স্টেশনে আর কোনো গাড়ি দাঁড়ায় না। এরপর এই স্টেশনের উপর দিয়ে আপে বা ডাউনে যে গাড়িই যায়, কোনোটা এই স্টেশনে না দাঁড়িয়ে চলে যায় পরের স্টেশনে। শোনা যায় এই স্টেশনে নাকি মাঝরাতে কোনো এক নারীর কান্নার শব্দ শোনা যায়। তাছাড়া অনেকে একজন অশরীরীকেও দাঁড়িয়ে থাকতে দেখেছে এই স্টেশনে। তাই ভয় আর সন্ধ্যার সময় আর সেই স্টেশনের ধারে কাছেও যায় না। স্টেশন আর সেই চত্বরের সমস্ত দোকানপাট বন্ধ হয়ে যায়। স্টেশন মাস্টারের ঘরও তালা বন্ধ থাকে। যতই হোক, জীবনের মায়া তো সকল মানুষেরই আছে। ওই অশরীরী যদি কারোর কোনো ক্ষতি করে দেয়। একটা ম্যাগাজিনে এই খবরটা পড়ার পর থেকে রাতুলের মনে ইচ্ছা জেগেছে যে সে একটা রাত থাকবে এই ভুতুড়ে রেল স্টেশনে। নিজের চোখে সে দেখতে চায় কি এমন আছে এই রেল স্টেশনে যার কারণে এখানকার মানুষ ভয় পেয়ে চলে এই জায়গাটাকে। সৌমেন এ কথাটা বলতে সেও আসতে চাইল এখানে। তার সাথে অজয়ও রাজি হয়ে গেল। তাই বাধ্য হয়েই আরও 2 জনকে তাকে সঙ্গে নিতে হলো। যদিও এদেরকে সঙ্গে নেওয়ার ইচ্ছে রাতুলের ছিল না। সে শুনেছে একা না থাকলে নাকি ভূতের দর্শন মেলে না। তবুও বন্ধু বলে কথা, তাই সঙ্গে নিতেই হলো। যদিও তারা তাদের মা বাবাকে এই ব্যাপারে কিছুই বলেনি, বলেছিল আশেপাশে একটু ঘুরতে যাচ্ছি। তারা জানতো তাদের বাড়ির লোকই ভুতুড়ে জায়গা আসছে জানলে কোনোদিনও আসতে দেবে না। সন্ধ্যা হয়ে আসছে, বেশিক্ষণ এখানে থাকবেন না বাবু। এই জায়গাটা বিশেষ ভালো নয় তো, আমি এক্ষুনি দোকান বন্ধ করে দেব। আচ্ছা দাদা, শুনেছি আপনাদের এই বাহাদুরনগর স্টেশনটার নাকি একটা বদনাম আছে। রাত বিরেতে নাকি এখানে ভূতের দেখা মেলে, আর কোনো ট্রেন নাকি এখানে দাঁড়ায় না, কোনো মানুষ এখানে থাকে না। কথাটা কি ঠিক? হ্যাঁ বাবু, দেখছেন না আশেপাশে সব দোকানগুলো কেমন বন্ধ হয়ে গেছে, আর জায়গাটাও কেমন একটা নির্জন হয়ে গেছে। আমিও বন্ধ করে দিতাম, শুধু আপনারা এলেন বলে খোলা রেখেছি। আচ্ছা, এটা কি সত্যি যে স্টেশনে সত্যি ভূত দেখা যায়, নাকি এটা লোকমুখে ছড়ানো একটা গুজব? আমার তো বিশ্বাস হয় না। না না বাবু, এটা সত্যি কথা। অনেকেই এখানে ভূত দেখেছে। অনেক মানুষ তো গোয়ারতুমি করে স্টেশনে একা রাত কাটাতে এসেছে, তবে তারা কেউ পরের দিন সকালবেলা বেঁচে ছিল না। তাই নাকি? চায়ের দোকানদারের কথা শুনে বেশ অবাক হওয়ার ভান করেই কথাটা বলল রাতুল, যদিও মনে মনে সে হাসল। হ্যাঁ, রেল লাইনের ধারে বা প্ল্যাটফর্মের কোনো একটা কোণে সকালবেলা মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গলায় কাটা দাগ, আর সেখান দিয়ে রক্ত বেরোচ্ছে। তা দাদা, হঠাৎ এরকম ভূতের বদনাম হলো কেন এই স্টেশনে? মানে এর কি কোনো কারণ আছে, মানে কোনো ঘটনা? হ্যাঁ, সে প্রায় অনেক বছর আগেকার কথা। ওই প্রায় 20-25 বছর আগে তো হবেই। আমি তখন খুব ছোট। তখন এই জায়গাটা একটা গ্রাম ছিল। ওই বাঁশ আর বেড়া দিয়ে স্টেশনের মতন করা ছিল। এখানকার যে স্টেশন মাস্টার ছিল
তার গ্রামের একজন লোকের মেয়ের উপর নজর পড়ে। মেয়েটার বয়স 16 কি 17 বছর হবে। লোকটা স্টেশন মাস্টারের 5 হরমাস খাটত, আর সঙ্গে মাঝে মাঝে মেয়েটাকেও আনতো। তো সেই মেয়েকে দেখে সেই স্টেশন মাস্টারের মনে কামনা জাগে। একদিন সুযোগ পেয়ে সে সেই মেয়েটার উপর শারীরিক নির্যাতন করে। মেয়েটা তো মনের দুঃখে ট্রেন লাইনে চলন্ত ট্রেনের সামনে আত্মহত্যা করে। পরের দিন সকালবেলা দেখা যায় সেই স্টেশন মাস্টারকে কেউ গলা টিপে খুন করেছে। কে যে তাকে মেরেছে সেটা তো জানা সম্ভব হয়নি। তারপর থেকে সেই স্টেশনে ঘটতে থাকে নানা রকম ভৌতিক উপদ্রব। কখনো সেই মেয়েটাকে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, কখনো বা তার কান্নার শব্দ শুনতে পাওয়া যায়, কখনো বা ওই স্টেশন মাস্টারকে দেখা যায় স্টেশনের বেঞ্চটাতে বসে থাকতে। আর দেখা যায় ওই মেয়েটা এসে লোকটাকে গলা টিপে হত্যা করছে। বাবা, সে কি নারকীয় দৃশ্য! রাতের বেলা যে 2-1জন প্যাসেঞ্জার নামতো, তারা সেই দৃশ্য দেখে যে যেখানে পারতো পালাতো, কেউ বা অজ্ঞান হয়ে যেত। শান্তি সস্তায়ন করেও কোনো ফল হয়নি। এই ভয়ঙ্কর দৃশ্য দিনের পর দিন চলতে থাকায় সকলে রেল কর্তৃপক্ষের কাছে নিবেদন জানালো যে সন্ধেবেলা যেন এখান দিয়ে কোনো ট্রেন না যায়। সন্ধে 5:50 শেষ ট্রেন এই স্টেশনে দাঁড়ায়। যাতে আপনারা এখানে এলেন, তারপরে কোনো ট্রেন এখানে দাঁড়ায় না। দোকানপাটও সব বন্ধ হয়ে যায়, স্টেশন চত্বর পুরো ফাঁকা হয়ে যায়। আচ্ছা দাদা, আপনার চায়ের দামটা কত হলো? উঠে দাঁড়িয়ে সেই চায়ের দোকানদারের দামটা মিটিয়ে দিল রাতুল। আসি দাদা, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। এই তোরা চল। অজয় আর সৌমেনকে ডেকে নিল রাতুল। এবার কি করবি? স্টেশনে গিয়ে বসবি? চায়ের দোকান থেকে বেরোনোর পর কথাটা রাতুলকে বলল সৌমেন। না না, এতক্ষণ ধরে স্টেশনে কি করব? এখন তো সবে এই দেখ না, কটা 6:20 বাজে। শুনেছি ভূতেরা নাকি মাঝরাতে না হলে আসে না। রাত 12টার পর যখন চারিদিক একদম শুনশান হয়ে যায়, তখন চুপি চুপি গুটি গুটি পায়ে এসে পৌঁছয় ভূতেরা। তবে এখন কি করবি? এসেছি যখন, চল এই শহরটার আশেপাশে একটু ঘুরে আসি। দেখা যাক না এই জায়গাটা আসলে কিরকম। আর তো কোনোদিনও আসা হবে না না এখানে। 3 বন্ধু মিলে শহর পরিদর্শনে বেরিয়ে পড়ল। ছোট মফস্বল শহর, দেখার জিনিস প্রায় কিছুই নেই। তাছাড়া এই 3 জন এই প্রথমবারই পা রেখেছে এখানে। জায়গাটা পুরোপুরি অচেনা তাদের কাছে। ঘোরার সময় একটা হোটেলে ঢুকে 3 বন্ধুতে জমিয়ে রুটি আর মাংস খাওয়ার পর যখন তারা আবার স্টেশনে পৌঁছালো, তখন রাত প্রায় 9:30 বাজে। স্টেশন আর তার চারপাশ পুরোপুরি ফাঁকা। যে দোকানটায় বসে ঘন্টাখানেক আগে তারা চা খেয়েছে, সে দোকানটাতে এখন তালা ঝুলছে। ভূত যদি নাও থাকে, তবুও এই নির্জন জায়গাতে সারা রাত কাটানোর কথা চিন্তা করলে বেশিরভাগ মানুষেরই ভয়ে বুক দুরু দুরু করবে। স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের একটা ল্যাম্পপোস্টের আলোই শুধু জ্বলছে। সেখানে একটা বসার জায়গা আছে। 3 বন্ধুতে গিয়ে বসলো বেঞ্চের উপর। এখন বাজে 9:36। আচ্ছা, কাল সকালবেলার ট্রেন কটায় আছে? ওই তো ভোর 6:10 প্রথম ট্রেন। তার মানে এখনো প্রায় 8.5 ঘন্টা বসে থাকতে হবে ভূত দেখার অপেক্ষাতে। আচ্ছা, বলছিলাম যে এই স্টেশনে থাকাটা কি ঠিক হচ্ছে আমাদের? মানে যা অন্ধকার দেখছি। কি রে, তুই কি এখনই ভয় পেয়ে যাচ্ছিস নাকি? এত ভয় পেলে এতক্ষণ সময় থাকবি কি করে এই স্টেশনে? না, ঠিক ভয় নয়, তবে থাম তুই, আর ব্যাগ থেকে ওই জিনিসটা বার কর। সৌমেনের কথা শুনে একটু রসিকতা করেই কথাটা বলল রাতুল। রাতুলের কথা শুনে অজয় তার ব্যাগ থেকে বিলিতি মদের বোতলটা বার করল। সৌমেন বার করলো জলের বোতল, আর রাতুলের ব্যাগ থেকে বেরোলো 3টে গ্লাস। কোথাও নির্জনে বেড়াতে গেলে এগুলো থাকে ওদের সঙ্গে। হাজার হোক, এগুলো তাদের সময় কাটানোর উপকরণ। নে, এবার ভালো করে পেগ বানাতো, চম্পেশ করে খাওয়া যাবে।
বলছি একটু ভালো করে দেখে নে, আশেপাশে কোথাও ভূত নেই তো। তবে ভূতকেও হয়তো আবার ভাগ বসাতে দিতে হবে। অজয়ের কথা শুনে একটু রসিকতা করেই কথাটা বলল রাতুল। সৌমেনের ব্যাগ থেকে দুটো চিপসের প্যাকেটও বেরোলো মদের সাথে খাওয়ার জন্য। উফ বাবা, কি ভীষণ মশা! ঠিকভাবে যে মদ খাবো সে উপায়ও নেই। সে ব্যবস্থাও আছে আমার কাছে। রাতুল ব্যানার্জি সব বন্দোবস্ত করে তবেই মাঠে নামে। কথাটা বলে রাতুল তার ব্যাগ থেকে একটা মশার ক্রিম বার করলো। এনে এটা গায়ে মেখে নিলেই আর মশা কামড়াবে না। মদ্যপান করেই তিনজনের তখন বেশ একটু নেশা হয়ে গেছে। বেঞ্চের ওপর বসে তিনজনই বেশ একটু ঢুলছে। হঠাৎ সৌমেন শুনতে পেল একটা নূপুরের শব্দ। কেউ যেন ঘুঙুর পড়ে হাঁটছে স্টেশনের মধ্যে। কিন্তু এত রাত্রে স্টেশনের মধ্যে কে হাঁটছে? নূপুর যখন পড়েছে তখন নিশ্চয়ই মহিলা হবে। ধীরে ধীরে সেই নূপুরের শব্দটা যেন আরো জোরালো হলো, অর্থাৎ নূপুর পরিহিত সেই মহিলা যেন তার দিকেই এগিয়ে আসছে, সামনে আরো সামনে। এরকম এক সময় হঠাৎ করে থেমে গেল সেই শব্দ, আবার নিস্তব্ধপুরী হয়ে গেল সেই স্টেশন। না, এতক্ষণ হয়তো কোনো শব্দই হচ্ছিল না। সবটাই হয়তো ওর মনের ভুল, বা সে হয়তো কোনো স্বপ্ন দেখছিল। কথাটা ভেবে সে তার ব্যাগ থেকে জলের বোতলটা বার করল। চোখ মুখ ধোয়ার উদ্দেশ্যে সে বোতলের ঢাকনিটা খুলল। এমন সময় একটা দমকা বাতাস তার কানের সামনে দিয়ে হঠাৎ শোঁ করে বয়ে বেড়ালো, আর সে ঠিক তার কানের সামনে ফিসফিস করে বলে উঠল, সৌমেন বাবু। কে ডাকলো তাকে? এক মহিলার কণ্ঠস্বর, হয়তো যুবতী হবে। কিন্তু হঠাৎ তার নাম ধরে এরকম ভাবে ডাকলো কেন? আর তার নাম জানলই বা কিভাবে? কাউকে তো দেখতে পাচ্ছে না আশেপাশে। তার বন্ধু রাতুল আর অজয় তার দুপাশে বেঞ্চের উপর হেলান দিয়ে বসে অচৈতন্য অবস্থায় ঘুমোচ্ছে। তাদের দেখে তো মনে হচ্ছে না তারা কেউ ডেকেছে সৌমেনকে। সৌমেন বাবু, এদিকে আসুন। আবার সেই মহিলার কণ্ঠস্বর শুনতে পেল সৌমেন। একটু অবাক হয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে সৌমেন দেখতে পেল তার ডান দিকে বেশ কিছুটা দূরে একটা মেয়ে হেঁটে চলেছে। মেয়েটির পরনে শাড়ি, প্রায় অন্ধকারে শাড়ির রংটা ঠিকমতো বোঝা যাচ্ছে না। মেয়েটা সৌমেনদের দিকে পিছন ফিরে হাঁটছে বলে তার মুখ সে দেখতে পাচ্ছে না, তবে মেয়েটা হয়তো যুবতীই হবে। আসুন বাবু, আমার সাথে আসুন। আবার সেই কণ্ঠস্বর শুনতে পেল সৌমেন। সেই মেয়েটাই কি ডাকছে তাকে? কিন্তু এত দূর থেকে তার গলার স্বর কিভাবে শুনতে পেল সে? উঠে দাঁড়ালো সে। নেশার ঘোরটা এখনো ঠিক মতন কাটেনি। মেয়েটাকে অনুসরণ করে তার দিকে এগোতে লাগলো সে। এই যে শুনছেন, একটু শুনছেন? এই যে ম্যাডাম, একটু দাঁড়ান না, একটু শুনছেন? মেয়েটাকে ডাকতে লাগলো সৌমেন। হঠাৎ করে বোধহয় সৌমেনের কথাতেই দাঁড়িয়ে পড়ল সেই রহস্যময়ী নারী। সৌমেনও দাঁড়িয়ে পড়ল তার পেছনে এসে, আর ঠিক সেই সময় পেছন দিক থেকে সৌমেনের দিকে ফিরে তাকালো সেই মেয়েটা। এ কোন বিভৎস রূপ দেখছে সে! যে মেয়েটি এখন তার সামনে দাঁড়িয়ে আছে তার চোখের মণি নেই। সাদা মণিহীন চোখ দুটো স্থিরভাবে তাকিয়ে আছে তার দিকে। কোনো মানুষকে কিভাবে এমন বিভৎস রকমের দেখতে হয়? সৌমেন ভয়ে আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। প্রচণ্ড ভয় পেয়ে সে দৌড়ে পালাতে গিয়ে পায়ে পা জড়িয়ে পড়ে গেল প্ল্যাটফর্মের দিকে। কিন্তু তাকে এভাবে পড়ে গেলে চলবে না। তার মন বলছে নিশ্চয়ই কোনো একটা বিপদ আসতে চলেছে। এই মেয়েটা হয়তো মানুষই নয়, আর এ বিপদ শুধু তার একার নয়, তার বন্ধুদেরও হবে।
তাই এক মুহূর্ত দেরি না করে সে উঠে দাঁড়িয়ে আবার দৌড় দিল তার বন্ধুদের উদ্দেশ্যে। আর ঠিক তখনই ধাক্কা লাগলো কোনো একটা মানুষের সাথে। এ কি সৌমেন, তুই এরকম হন্তদন্ত হয়ে ছুটছিস কেন? রাতুলের কথাতে যেন সম্বিত ফিরে পেল সৌমেন। কি রে বল, তুই এমন ভাবে হাঁপাচ্ছিস কেন? আর 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 তুই গিয়েছিলিসই বা কোথায়? সৌমেনের দুই কাঁধ ধরে তাকে আশ্বস্ত করে কথাটা বলল রাতুল। ওইখানে ওইখানে ওই ওই মেয়েটা। কথা বলতে গিয়ে জড়িয়ে যাচ্ছে সৌমেনের কথা। মেয়ে? কোথায় মেয়ে? কই, আমি তো কোনো মেয়েকে দেখতে পাচ্ছি না। সৌমেনের পিছন দিকে একটু উঁকি দিয়ে দেখে বলল রাতুল। ওইখানে ওইখানে ওই ওই মেয়েটা কেমন অদ্ভুত রকম দেখতে, আর চোখের মনি দুটো নেই। তাই নাকি? তাহলে তো খুবই অদ্ভুত রকম দেখতে। সৌমেনের কথা শুনে অবাক হয়ে বলল রাতুল। আচ্ছা দেখ তো, মেয়েটাকে ঠিক এইরকম দেখতে কিনা। রাতুলের কথা শুনে সৌমেন তাকালো রাতুলের দিকে। কি দেখাতে চাইছে রাতুল তাকে? আর রাতুলের চোখের দিকে তাকাতেই বিস্ময় একেবারে হতবাক হয়ে গেল সে। রাহুলের চোখের মনিও তো নেই এখন, ঠিক যেমনটা সেই মেয়েটারও ছিল না। এটা কিভাবে সম্ভব হতে পারে? ভয় পেয়ে রাতুলের হাত ছাড়িয়ে এক পা সরে দাঁড়ালো সৌমেন। কি দেখতে সৌমেন? এইরকমই তো ছিল, তাই না? কথাটা বলেই হঠাৎ করে হেসে উঠল রাতুল। রাতের অন্ধকারে এই নিঝুম পুরীতে বন্ধুর এই হাসিও সৌমেনের মনের মধ্যে কেমন যেন একটা ভয়ের শিহরণ জাগালো। না 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 না, এ হতে পারে না, এ হতে পারে না। সৌমেন, এই সৌমেন, কি রে, স্বপ্ন দেখছিস নাকি? অজয়ের ডাকে ঘুম ভাঙল সৌমেনের। সে এখন বেঞ্চের উপরই বসে আছে, আর বসে বসেই বাকি বন্ধুদের মতনই ঘুমিয়ে পড়েছিল সে। তবে এতক্ষণ তার চোখের সামনে যা ঘটছিল সবই তাহলে স্বপ্ন ছিল? উফ, ঘুমের মধ্যে কি ভয়ানক দুঃস্বপ্নই না দেখল সে। হঠাৎ করে চিৎকার করে উঠলি কেন? স্বপ্ন দেখছিলি নিশ্চয়ই। হ্যাঁ, ওই ওই আর কি। একটু আড়মোড়া ভেঙে অজয়কে কথাটা বলল সৌমেন। আচ্ছা, কটা বাজে রে? এখন এই তো 2:20 বাজে। হাত ঘড়িটার দিকে তাকিয়ে সৌমেনকে কথাটা বলল অজয়। তার মানে এখনো? আরে রাহুল কোথায় গেল? ব্যাগ থেকে জলের বোতল বার করতে করতে কিছু একটা বলতে যাচ্ছিল সৌমেন। হঠাৎ করে পাশে তাকিয়ে রাতুলকে না দেখতে পেয়ে কথাটা বলল সৌমেন। এখানেই তো ছিল, হয়তো বাথরুম টাথরুমে গেছে। স্বাভাবিকভাবেই কথাটা সৌমেনকে বলল অজয়, কিন্তু সৌমেনের মনে কেমন যেন একটা খটকা লাগলো। তার মনে পড়ল একটু আগে দেখা তার সেই স্বপ্নের কথা, সেই ভয়ানক নারী মূর্তি, স্বপ্নের মধ্যে দেখা রাতুলের সেই অদ্ভুত আচরণ। এই শুধুই কি তার মনের অবচেতনে ফুটে ওঠা কিছু দৃশ্য, নাকি এসবের সাথে রাতুলের এই হঠাৎ উধাও হয়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে? অজয়, আমার মনে হচ্ছে কোথাও একটা খটকা আছে। অজয়কে কথাটা বলল সৌমেন। রাতুলের নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, সে নিজের ইচ্ছেতে কোথাও যায়নি। সৌমেন, এই সব কি বলছিস তুই? সৌমেনের কথা শুনে অবাক হয়ে বলল অজয়। হ্যাঁ অজয়, আমি হয়তো ঠিকই বলছি। চল চল, আমরা রাতুলকে খুঁজি গিয়ে, চল। দুই বন্ধুতে রাতুলকে খুঁজতে বেরিয়ে পড়ল, কিন্তু তারা কোথাও রাতুলের সাড়া শব্দ পেল না। রাতুল, এই রাতুল, রাতুল, তুই কোথায়? রাতুল। সৌমেন, এইভাবে হবে না। এক কাজ কর, তুই স্টেশনের ওই দিকটা একটু খোঁজ,
আমি আমি এক কাজ করছি, আমি আমি একটু এই দিকটা খুঁজছি। মনে হচ্ছে রাতুল এই স্টেশনের মধ্যেই কোথাও হবে, স্টেশন থেকে বাইরে বের হয়নি। হ্যাঁ হ্যাঁ, সেটাই বোধহয় ভালো হবে। অজয়ের কথায় সম্মতি জানালো সৌমেন। কথা মতন অজয় স্টেশনের ডান দিকে আর সৌমেন স্টেশনের বাঁ দিকটা চলে গেল রাতুলকে খুঁজতে। অজয়ের কথায় সম্মতি জানালো সৌমেন। কথা মতন অজয় স্টেশনের ডান দিকে আর সৌমেন স্টেশনের বাঁ দিকটা চলে গেল রাতুলকে খুঁজতে। এই ছোট একটা স্টেশনের মধ্যে কোথায় থাকতে পারে রাতুল? সে স্টেশনের বাইরে চলে যায়নি তো, কিন্তু গেলে কোথায় বা যেতে পারে? আর তাদেরকে না বলেই বা সে চলে গেল কেন? স্টেশনে খুঁজতে খুঁজতে হঠাৎ করে সৌমেনের হাতে থাকা টর্চ লাইটের আলোটা রেল লাইনের পাশের এক কোণাতে পড়তেই একেবারে চমকে গেল সে। সেখানে পড়ে রয়েছে রাতুল। বোধহয় মারা গেছে। তার গলায় আড়াআড়িভাবে একটা কাটা দাগ, বোধহয় ধারালো কোনো অস্ত্রেরই কাটা হবে। এই জায়গা থেকে রক্ত বেরোচ্ছে। এই দৃশ্য দেখে যেন কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সৌমেন। এটা কি দেখছে সে? তার বন্ধু রাতুল মারা গেছে। এই সেই রাতুল যে চিরকাল তার বন্ধুদের পাশে থেকেছে, বন্ধুদের কোনো বিপদ হলে সবার আগে সে দৌড়ে এসেছে, দুরন্ত ডানপিটার অত্যন্ত সাহসী হিসাবে পাড়ায় চিরদিনই যার খ্যাতি ছিল, সে এখন মৃত অবস্থায় পড়ে রয়েছে একটা অখ্যাত রেল স্টেশনের রেল লাইনের ধারে। রাতুল, রাতুল! রাতুলের সামনে বসে ডুকরে কেঁদে উঠল সৌমেন। তার নাড়ি ধরে পরীক্ষা করল, না, কোনো শ্বাস নেই। রাতুল, রাতুল, চোখ খোল, চোখ খোল রাতুল। অজয়, অজয়! অজয়কে খবরটা জানানোর উদ্দেশ্যে উঠে দাঁড়ালো সৌমেন। কিন্তু অজয় কোথায়? যে করেই হোক তাকে খুঁজে বের করতেই হবে। রাতুলের যে অবস্থা হয়েছে, সে অবস্থা যদি অজয়ের হয় তবে কি করবে সে? এই অভিশপ্ত স্টেশনে কোনো কিছুই অসম্ভব নয়। তাই খুব তাড়াতাড়ি অজয়কে খুঁজে বের করে বেরিয়ে পড়তে হবে এই স্টেশন থেকে। ট্রেন আসতে এখনো অনেক দেরি, কিন্তু এই স্টেশনে থাকাটা তাদের পক্ষে আর নিরাপদ নয়। অজয়, অজয়! রাতুলকে সেখানে ফেলে রেখে সে অজয়কে খুঁজতে চলে গেল। অবশ্য তার একার পক্ষে রাতুলের ভারী শরীরটাকে সেই স্থান থেকে টেনে তোলাও সম্ভবপর নয়। কিন্তু অজয় কোথায়? তারও তো কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। এমন সময় হঠাৎ করে একটা তীক্ষ্ণ চিৎকারের শব্দ কানে এলো সৌমেনের। সৌমেন, সৌমেন, বাঁচা আমাকে, সৌমেন! এটা তো অজয়েরই গলার আওয়াজ। নিশ্চয়ই অজয়ের কোনো বিপদ হয়েছে। দৌড়ে সে গেল প্ল্যাটফর্মের ওই প্রান্তে যেদিকে অজয় গিয়েছিল। অজয়, 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 কোথায় তুই? সৌমেন, সৌমেন, বাঁচা আমাকে, সৌমেন! সৌমেন, বাঁচা আমাকে, সৌমেন! আবারও চিৎকারের আওয়াজটা শুনতে পেল সে। আর সেই সময় সে যে দৃশ্য দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। অজয়ের হাত ধরে তাকে প্ল্যাটফর্ম দিয়ে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে একজন মহিলা। মহিলার মুখ দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধু তার এক মাথা ঘন কালো চুল। যে জায়গা দিয়ে অজয়কে নিয়ে যাচ্ছে সেখানে রক্তের দাগের চিহ্ন। একজন মহিলার পক্ষে অজয়ের মতন এরকম ভারী ভর্তি চেহারার পুরুষকে এক হাতে কিভাবে টেনে নিয়ে যাওয়া সম্ভবপর হচ্ছে সেটা সে বুঝে পেল না। অজয়, 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 কিচ্ছু হবে না তোর। কথাটা বলে সে অজয়ের দিকে এগিয়ে যাচ্ছিল। এমন সময় তার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল। সে যেন আর স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছে না। কয়েক সেকেন্ডের মধ্যেই সে অজ্ঞান হয়ে পড়ে গেল প্ল্যাটফর্মের উপর। তার যখন জ্ঞান ফিরল তখনও সে প্ল্যাটফর্মের উপর শুয়েছিল। কিন্তু সে এখন কোথায়? সে তো এখানে অজ্ঞান হয়ে যায়নি। যেন কেউ তাকে অজ্ঞান অবস্থাতেই কিছুটা টেনে এখানে শুইয়ে রেখেছে। কিন্তু এখন সে কি করবে? রাতুল মারা গেছে, অজয়কে সেই পিশাচিনী কোথায় ধরে নিয়ে গেছে তা তো সে জানে না। এখন অজয়কে কিভাবে বাঁচাবে? কার কাছে সাহায্য চাইবে?
ওই তো স্টেশনে ছোট ঘরে টিম করে আলো জ্বলতে দেখা যাচ্ছে না? ওটা নিশ্চয়ই স্টেশন মাস্টারের ঘর। ওনার কাছে সাহায্য চাইলে কেমন হয়? মনে সাহস নিয়ে সেই ঘরের দিকে এগোতে লাগলো সৌমেন। ঘরের টেবিলের উপর মাথা রেখে একজন মাঝবয়সী ভদ্রলোক ঘুমোচ্ছেন। টেবিলের উপর রাখা চশমাটা বোধহয় ওনারই চশমা হবে। ভদ্রলোকের মাথার মাঝখানে প্রশস্ত টাক। সেই স্টেশন মাস্টারের ঘরের কাছে যেতেই থমকে গেল সৌমেন, যখন দেখল অপর দিক দিয়ে একটা ছায়ামূর্তি প্রবেশ করেছে সেই ঘরে। এ তো সেই ছায়ামূর্তি। ছায়ামূর্তির মুখ সৌমেন দেখতে পারল না ঠিকই, কিন্তু তার ঘন কালো চুল আর পরনের শাড়ি দেখে সৌমেন চিনতে পারল। তবে কি রাতুল আর অজয়ের মতন এই মহিলা কি এই স্টেশন মাস্টারেরও কোনো ক্ষতি করবে নাকি? ইতিমধ্যে সেই মহিলার উপস্থিতি অনুভব করে সেই স্টেশন মাস্টারের ঘুম ভেঙে গেছে। কি তুমি এখানে কি করে এলে? অবাক হয়ে কথাটা বলে উঠল সেই স্টেশন মাস্টার। এই মহিলা তখন স্টেশন মাস্টারের একদম সামনে চলে এসেছে। কি তুমি তুমি এখানে কি করে এলে? না না, তুমি এখানে কিভাবে আসতে পারো? স্টেশন মাস্টারের চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। যে করেই হোক এনাকে বাঁচাতেই হবে এই ভয়ঙ্কর শয়তানির হাত থেকে। কিন্তু কিভাবে বাঁচাবে সৌমেন তাকে? তার হাত পা যেন কি অদৃশ্য শক্ত দড়ির সাহায্যে এক জায়গাতে বেঁধে রেখেছে। যেন চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে বর্তমানে ঘটতে থাকা দৃশ্য দেখা ছাড়া সৌমেনের আর কিছুই করার নেই। আমার প্রতিশোধ নিতে এসেছি শয়তান, বলে উঠল সেই নারী মূর্তি। তার কথাতে তীব্র ঘৃণার মনোভাব ফুটে উঠল। তুই যে অন্যায় আমার সাথে করেছিস তার প্রতিশোধ নেব আমি, তোকে শেষ করে দেব। কথাটা বলে সে তার দুই হাত দিয়ে চেপে ধরল সেই স্টেশন মাস্টারের গলা আর এক অদ্ভুত রকমের আওয়াজ বের করতে লাগলো। চেয়ারের উপর বসে যন্ত্রণায় ছটফট করতে লাগলো সেই স্টেশন মাস্টার। নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কিছুতেই সেই নারীর গায়ের জোরের সাথে পেরে উঠল না সে। এক সময় সেই স্টেশন মাস্টারের ঘাটটা বাঁদিকে বেঁকে গেল। বোঝাই গেল তিনি আর ইহ জগতে নেই। এমন সময় হঠাৎ করে যেন শরীরের সমস্ত শক্তি ফিরে পেল সৌমেন। সেই অদৃশ্য বাঁধন থেকে সে মুক্ত হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে সে দেখল সেই স্টেশন মাস্টারের ঘরটা এখন আর সেই জায়গাতে নেই। এখন সেই জায়গাতে তীব্র অন্ধকার যেন জমাট বেঁধে আছে। এ কি? সেই ঘর, সেই চেয়ার টেবিল, সেই স্টেশন মাস্টারের মৃতদেহ, সেই নারী মূর্তি সব গেল কোথায়? নিমেষের মধ্যেই কি কর্পূরের মতন সব উধাও হয়ে গেল নাকি? সে কি এতক্ষণ তাহলে স্বপ্ন দেখছিল? না না, কোনো কিছুই স্বপ্ন নয়। সেই অদ্ভুত নারী মূর্তি, রাতুলের লাশ, অজয়ের অপহরণ, স্টেশন মাস্টারের মৃত্যু সব ঘটেছে বাস্তবে। আর সে সব কিছুই নিজের চোখে দেখেছে। হয়তো এই সেই নারী যাকে আজ থেকে 20 বছর আগে খুন করেছিল সেই স্টেশন মাস্টার। সেই স্টেশন মাস্টারের উপর নেওয়া প্রতিশোধের চিত্রটাই আজ নিজের চোখের সামনে দেখতে পেল সৌমেন। এ তো অসম্ভব। অসম্ভব হলেও অবাস্তব তো নয়। এই কয়েক ঘন্টা ধরে তো সমস্ত অবাস্তব ঘটনাই ঘটে চলেছে তার সাথে, যার কোনো ব্যাখ্যা পাওয়া সম্ভব নয়। আবার কোন নতুন বিপদের সম্মুখীন হতে হবে তাকে। আরে দাদাবাবু, আপনি এখানে? একটা গলার আওয়াজ শুনে সৌমেন পিছনে তাকিয়ে দেখল সন্ধেবেলা চায়ের দোকানে সেই লোকটা দাঁড়িয়ে আছে তার সামনে। আপনি এত ভোরবেলা স্টেশনে কি করছেন? আর আপনার সঙ্গীরাই বা কোথায়? দাদা, দাদা, আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান। সেই চায়ের দোকানদারের হাত ধরে কথাটা বলল সৌমেন। এই বিপদের সময় হঠাৎ করে চেনা একজনকে দেখে মনে সাহস পেল সে, তাই সে আর নিজেকে সামলাতে পারল না। আমার সব বন্ধুকেও মেরে ফেলেছি। আপনার কথা না শুনে এখানে না থেকে আমাদের অনেক বড় ভুল হয়েছে। আমাদের উচিত হয়নি, আমাদের উচিত হয়নি এখানে না থাকাটা। আমাকে বাঁচান, আমাকে বাঁচান দাদা। ঠিক সেই সময় সৌমেনকে প্রায় চমকে দিয়ে স্টেশনে একটা যান্ত্রিক কণ্ঠস্বর শোনা গেল। শিয়ালদা যাবার ডাউন ট্রেন 1 নম্বরে আসছে। ওই দেখুন দাদা, ভোর হয়ে গেছে।
একটু পরেই ট্রেন চলে আসবে। একটু মৃদু হেসে সৌমেনকে কথাটা বলল সেই দোকানদার। আর কোনো চিন্তা নেই, আপনি ট্রেনে করে বাড়ি চলে যান। কিন্তু কিন্তু আমার বন্ধুরা। ওদের যা পরিণতি হয়েছে তার জন্য চিন্তা করে লাভ নেই দাদা। সৌমেনকে কথাটা বলার সময় কেমন যেন গম্ভীরই মনে হলো ভদ্রলোককে। এই স্টেশনে যারা রাত কাটায় তারা আর বেঁচে ফিরতে পারে না, আপনি বেঁচে গেছেন এটাই অনেক বড় ব্যাপার। তাদের কথার মাঝখানে হঠাৎ করেই শব্দ করে ট্রেন এসে থামলো স্টেশনে। যান দাদাবাবু, দেরি না করে উঠে পড়ুন ট্রেনে, নিরাপদে ফিরে যান বাড়িতে। আচ্ছা দাদা, আমি তবে আসছি। কথাটা বলে সৌমেন ট্রেনে ওঠার জন্য সেদিকে পা বাড়াচ্ছিল, এমন সময় তাকে পিছন থেকে ডাকলো সেই দোকানদার। দাঁড়ান দাদাবাবু। সৌমেন কিছুটা অবাক হয়ে আবার তার দিকে তাকাতে সেই দোকানদার হাতে ধরা ব্যাগটা সামনের দিকে বাড়িয়ে মৃদু হেসে বলল, আপনার ব্যাগটা তো নিয়ে যান। ও হ্যাঁ, অশেষ ধন্যবাদ আপনাকে। সৌমেন তার ব্যাগটা নিয়ে নিল দোকানদারের হাত থেকে। আসছি তবে দাদা। সৌমেন ট্রেনে উঠে পড়ল আর ট্রেন ছেড়ে দিল। সেই সময় সে যদি হাত ঘড়িটার দিকে একবার তাকাতো তাহলে সে দেখত তখনও ভোর 4টেও বাজেনি। আর তাহলেই সে বুঝতে পারত এই ট্রেনটা কিছুতেই ভোরের প্রথম ট্রেন হতে পারে না। ট্রেনটা ছেড়ে দেওয়ার পরই হঠাৎ করে অদ্ভুত রকমের হাসি হেসে উঠল সেই ভদ্রলোক। আর হাসতে হাসতে নিমেষের মধ্যেই তার চেহারার পরিবর্তন হতে লাগলো। আর সেই চেহারা সেই অদ্ভুত নারী মূর্তির রূপ ধারণ করল। সৌমেন ট্রেনে উঠে দেখল ট্রেনের সেই কামরাতে 10-12 জন পুরুষ রয়েছে। তাদের কেউ যুবক, আবার কেউ মধ্যবয়স্ক। এত ভোরবেলা প্রথম ট্রেনে তারা নিশ্চয়ই শহরের কাজের উদ্দেশ্যেই যাচ্ছে। একজন মধ্যবয়স্ক ভদ্রলোকের পাশের সিটটায় বসল সৌমেন। এই যাত্রীদের সকলেরই মুখের ভাব যেন কেমন স্থির আর গম্ভীর। ট্রেনটা তার নিজের গতিতেই চলেছে। দাদা, আপনার কাছে একটু জল হবে? হঠাৎ করে কথাটা বলে উঠলেন সৌমেনের পাশে থাকা ভদ্রলোক। সৌমেনের ব্যাগে জলের বোতল ছিল, তাতে একটু জলও ছিল। সে সেটা ভদ্রলোককে দিল। ভদ্রলোক পরম তৃপ্তির সাথে সেই জল পান করে খালি বোতল দিলেন সৌমেনকে। তা মশাই, আপনার কোথায় যাওয়া হবে? একটু কৃতজ্ঞভাবে সৌমেনের সাথে আলাপচারিতা করলেন ভদ্রলোক। আমি শিয়ালদা যাব, আপনি? বেশ খুশি মনে ভদ্রলোককে কথাটা বলল সৌমেন। সেই অভিশপ্ত স্টেশন থেকে বেরোতে পেরে এখন তার মনটা অনেকটাই শান্ত হয়ে গেছে। আমিও শেষ স্টেশনেই যাব। আমরা সকলেই যাব ওখানে। হাসি মুখেই কথাটা বললেন ভদ্রলোক। তার মানে আপনারাও নিশ্চয়ই শিয়ালদাতেই নামবেন, তাই তো? মশাই, আমাদের শেষ স্টেশন মানে শিয়ালদা নয়, আরো দূরে। সৌমেনের কথা শুনে একটু মুচকি হেসে কথাটা বললেন সেই ভদ্রলোক। আর আপনার গন্তব্য তো ওখানেই। আমার গন্তব্য শেষ স্টেশন। আপনার কথার কোনো মানে আমি ঠিক বুঝতে পারলাম না। সেই ভদ্রলোকের কথাতে বেশ অবাক হয়ে বলল সৌমেন। আমি যতদূর জানি এই ট্রেন শেষ শিয়ালদাতেই থামবে, আর আমি তো ওখানেই নামবো। আরে মশাই, ব্যস্ত হচ্ছেন কেন? ধীরে ধীরে আপনি সবই বুঝতে পারবেন। শান্তভাবে বলে উঠলেন সেই ভদ্রলোক। তার মুখে হাসির রেখা, কথার মধ্যে কেমন যেন রহস্যের আভাস। এই লোকটার মাথাতে নিশ্চয়ই কোনো ছিট থাকবে, তা না হলে এরকম অদ্ভুত ধরনের কথাবার্তা বলবেন কেন এই ভদ্রলোক? ওই দেখুন, আমাদের কামরাতে আরো 2 জন যাত্রী উঠেছে। আসুন আসুন, আপনারা ওখানে বসুন।
ভদ্রলোকের কথাতে সৌমেন বেশ অবাক হয়ে সামনের দিকে তাকালো। ট্রেনটা তো ইতিমধ্যে কোনো স্টেশনে থামেনি, তবে যাত্রীরা ট্রেনে উঠল কিভাবে? সেদিকে তাকাতেই সৌমেন একই সাথে আশ্চর্য আনন্দিত হয়ে উঠল। রাতুল, অজয়, তোরা তোরা বেঁচে আছিস? খুশিতে আত্মহারা হয়ে সৌমেন উঠে তাদের কাছেই যাচ্ছিল, কিন্তু মনে কেমন যেন একটা খটকা লাগতেই থমকে দাঁড়িয়ে গেল সৌমেন। রাতুল আর অজয় দুজনের গলাতেই একটা আড়াআড়ি লাল রক্তের দাগ, আর তাদের চোখের মনি একদম স্থির হয়ে আছে। কোনো মানুষের কি এমন স্থির দৃষ্টি হতে পারে? কি রে সৌমেন, দাঁড়িয়ে পড়লি কেন? অদ্ভুত শান্ত গলায় কথাটা বলে উঠল রাতুল। না মানে তোরা কি ভেবেছিস তুই বেঁচে ফিরে যাবি? হ্যাঁ, পালিয়ে যাবি আমাদেরকে একা ফেলে রেখে? অবাক হয়ে সৌমেন কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই আয় তুই আমাদের কাছে আয়। এক যাত্রায় পৃথক ফল কি করে হবে বল? আমরা যে সকলেই বন্ধু। রাতুল আর অজয় ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো সৌমেনের দিকে। না, তোরা এগোবি না। আমি জানি তোরা মানুষ নস, এগোবি না তোরা আমার দিকে। নিজের বিপদের বিষয় বুঝতে পেরে সৌমেন ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। পেছন ঘুরে বসে থাকা সেই ভদ্রলোকের উদ্দেশ্যে বলল, দাদা, দাদা, আমাকে আপনারা বাঁচান, আমাকে আপনারা বাঁচান। ওরা আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। কে বাঁচাবে তোকে? ওনারা, যারা নিজেরাই এখন বেঁচে। কথাটা বলেই হো হো করে এক রকমের অদ্ভুত হাসি হেসে উঠল অজয়। রাতুলও হেসে উঠল তার সাথে। আর সৌমেন লক্ষ্য করল যে হাসতে হাসতে তাদের চেহারায় যেন একটা অদ্ভুত রকমের পরিবর্তন হচ্ছে। তার সামনে দাঁড়িয়ে থাকা অজয় আর রাতুল এখন কোনো মানুষ নয়, দুটো আস্ত নরকঙ্কাল। ভীষণ রকম ভয় পেয়ে সৌমেন চমকে পিছনে তাকালো, আর পিছনে তাকাতে যে দৃশ্য দেখলো তা দেখে তার গায়ের রক্ত একদম হিম হয়ে গেল। ট্রেনের সেই কামরাতে এখন কোনো মানুষ বসে বা দাঁড়িয়ে নেই, যারা রয়েছে সকলেই একটা করে নরকঙ্কাল। ভয় সৌমেন কি করবে ভেবে উঠতে পারল না। অজয় আর রাতুলের নরকঙ্কালের সাথে সাথে সেই নরকঙ্কালগুলো বিকট রকমের অট্টহাসি হেসে উঠল। সেই অট্টহাসির শব্দে সারা ট্রেনের কামরায় এক প্রবল শব্দের সৃষ্টি হলো। হে সৌমেন, তুই কি ভয় পাচ্ছিস নাকি? বলে উঠল সেই নরকঙ্কালটা, যে নরকঙ্কালের জায়গায় একটু আগে রাতুল দাঁড়িয়েছিল। ভয়ের কি আছে? আমরা তো তোর বন্ধু হই, তাই না? না 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 না, আমাকে তোরা মারিস না, আমাকে তোরা মারিস না। তোরা তোরা প্লিজ আমাকে ছেড়ে দে। সেই নরকঙ্কালের সামনে হাত জোড় করলো সৌমেন। সিটে বসে থাকা সেই নরকঙ্কালটাও উঠে দাঁড়িয়ে তখন এগিয়ে আসছে সৌমেনের দিকে। ভয় আর্তচিৎকার করে উঠল সৌমেন, আর সেই আর্তচিৎকার হয়তো কামরার বাইরে থেকেও শোনা গেল। ট্রেন তখন তার নিজের গতিতে ছুটে চলেছে। কি যে তার লক্ষ্য, কোন সে স্টেশনে গিয়ে সে থামবে তা হয়তো কেউ জানে না।